সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে কেউ ক্ষমতায় দেখতে চায় না। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলে অভিযোগ করেন তিনি। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আয়োজক বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, যেখানে অংশ নেয় খুলনা ও বরিশাল বিভাগের 16টি জেলার 100 উপজেলার দলীয় নেতাকর্মী ও তরুণরা। দুপুর 2টায় সমাবেশ শুরু নির্ধারিত সময় থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় খুলনা সার্কিট হাউসের বিশাল ময়দান। তারুণ্যের শক্তির কাছে বাধা হতে পারেনি তপ্ত রোদ আর তীব্র গরম। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি ঘোষিত 31 দফার আলোকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। সেই লক্ষ্যেই তারুণ্যের সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বেকারত্ব নিরসন আর তরুণদের দক্ষ মানব শক্তিতে রূপান্তর করতে নিতে হবে সময়োপযোগী কর্মপরিকল্পনা। আপনার নেতৃত্বে গণঅভ্যুত্থানের পরে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলে অভিযোগ করেন তিনি। আপনার সরকারে এনসিপির 2 জন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা, তারা আবার এনসিপি সংগঠন করে, অফিসিয়ালি করে না, কিন্তু সবাই সবকিছু জানে, ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। সরকারের কিছু উপদেষ্টা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। চলতি বছরের মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক। সমাবেশে বিএনপি নেতারা বলেন, তরুণ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রেস ক্লাবে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে। এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না, তারা এখন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয়। আর আরেকটি যে কথা বলতে চাই, যে সেই ব্যাপারেও নির্বাচন কমিশনও পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কোন কোন রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে। সেটি পাওয়ার পরে আইন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে। এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না। কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে, কেউ বলছে সলিসিটর অফিসে দিয়েছে। নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে।
এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতরে একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে, তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। কারণ এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে একটি এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারে বিশদগার। জাতীয় প্রেস ক্লাবে কথা বলছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত ছিলাম। গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, জনগণের রোষানলে পড়ার আগেই সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। শনিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, বরং শান্তিপূর্ণভাবে দেশ গঠনে কাজ করছে বিএনপি। জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপর জোর দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আমরা বিএনপি আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এর আগে সকালে প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। এ সময় অন্তর্বর্তী সরকারকে কারো কথা না শুনে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আপনার কাছে আমাদের ভরসা ছিল 9 মাস অতিবাহিত হওয়ার আগে একটি সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুক, সরকার গঠন করুক, যারা পুরা দমে বাংলাদেশে হাসিনার সংস্কার না করে বাংলাদেশের মানুষের সংস্কার করতে পারে। এদিকে চট্টগ্রামে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্দোষ আওয়ামী লীগ সদস্যরা বিএনপির কর্মী হতে চাইলে তাতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না সে কাকে ভোট দিচ্ছে, আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই। দলকে সুসংগঠিত করে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের সোচ্চার হওয়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আগামী দিনের নির্বাচন, আগামী দিনের সরকার গঠন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে মামলার বাকি 3 আসামিকে। তারা হলেন শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার মা আয়েশা বেগম। বাদী বিবাদী দুপক্ষই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে। ছোট্ট শিশু আসিয়ার মৃত্যুতে কেঁদেছিল গোটা দেশ। যেভাবে ধর্ষণের পর শিশুটিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, তা যে কোনো বর্বরতাকে হার মানায়। সরকারের আশ্বাসের পরও সাধারণ মানুষের মনে ছিল বিচার নিয়ে সংশয়। কিন্তু মাত্র 14 কর্মদিবসের মধ্যে এ মামলার বিচার কার্যক্রম শেষ করে অনন্য নজির গড়ল বিচার বিভাগ। কঠোর নিরাপত্তার মধ্যে শনিবারে রায়ের দিন বিচারকের সামনে হাজির করা হয় 4 আসামিকে। এরপর রায় ঘোষণা শুরু করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে প্রধান অভিযুক্ত আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর ভয়ভীতি প্রদর্শন, আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় আসিয়ার বোনের স্বামী ও ভাসুর ও শাশুড়িকে। গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত ক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। যে আসামিদেরকে তিনি
অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে আপিল দায়ের প্রয়োজনে আপিল দায়ের করা হবে। প্রধান অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে 3 আসামি কেন খালাস পেলেন এ বিষয়ে রায় দেখে আপিলের সিদ্ধান্ত দিতে চান তারা। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। রায়ে খুশি নন শিশু আসিয়ার মা। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে স্থানীয়দের মধ্যেও। কারণ আমি খুশি হইনি, কারণ আমার একটা বলতে দুটো মেয়ে নষ্ট করছে, ওর সাথে আরো 3টা আসামি ছিল, কারণ ওরা তোর ভিতর সহযোগী করেছে, সহযোগিতা করছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মানে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে একেবারে খালাস পেয়ে গেল? আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওরাও শাস্তি হওয়া উচিত। এই মামলাটার ক্ষেত্রে সমাজে একটা মেসেজ এটা গেল যে আমরা চাইলে এই ধরনের মামলা ছাড়াও বাকি অন্যান্য মামলাগুলোতে আমরা দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে পারি। আমি আরও আনন্দিত হতে পারতাম যদি তার 2 ছেলে এবং তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হতো, কারণ তারাও এই যে মৃত্যুদণ্ড ঘটেছে, এই যে ধর্ষণ হয়েছে, এর পেছনে ভূমিকা রেখেছে। গত 6 মার্চ মাগুরা শহরের নিজনান্দু আলী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। গত 13 মার্চ মারা যায় শিশুটি। শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম এত দ্রুত শেষ করার মাধ্যমে প্রমাণ হলো সরকার চাইলেই এ ধরনের মামলার কার্যক্রম দ্রুত শেষ করতে পারে। তাই দেশে এ ধরনের যত মামলা আছে সেগুলো যেন দ্রুত শেষ করা হয় সে দাবি এখন সবার। জুবায়ের সানি, নিউজ 24, জেলা ও দায়রা জজ আদালত, মাগুরা। মাত্র 14 কর্মদিবসে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় যুগান্তকারী। তবে প্রধান আসামির ফাঁসির রায় হলেও খালাস পাওয়া 3 আসামিকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আইনজীবীদের। খালাসপ্রাপ্তদের অপরাধ চাপা পড়ে গেল এমন আশঙ্কা আইনজীবীদের। তাদের মতে ন্যায় বিচারে দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছে এই রায়ে। অভাবের দেয়ালে চাপা পড়া জীবন ছিল আসিয়ার। ছোট্ট এই শিশুর জন্য বর্বনের বাড়িতে বেড়াতে যাওয়া ছিল আনন্দের উপলক্ষ, কিন্তু কে জানতো নিরাপদ এই আশ্রয়ে অপেক্ষা করেছিল নিষ্ঠুরতা। শিশু আসিয়ার সঙ্গে নির্মম আর পাশবিক সেই ঘটনার পেরিয়েছে 2 মাস। দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ের দেয়া রায়ে ফাঁসি দেওয়া হয়েছে প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখকে। তবে খালাস পেয়ে গেছে বোনের শাশুড়ি, স্বামী, দেবর। বাংলাদেশের ইতিহাসে এটি একটি দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, যেখানে অতি দ্রুত প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এটি একটি বড় সাকসেস। বিচার ব্যবস্থার জন্য এটি একটি বড় উদাহরণ। খালাসপ্রাপ্তদের নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আসিয়ার বোনজামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল, তবে প্রমাণিত হয়নি অভিযোগ। তাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। আইনজীবীরা বলছেন এমন অনেক মামলা বিচারের জন্য আদালতে জমা, সেসব মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি জরুরি। আমি আশা করব এটা যেন শুধু এই চাঞ্চল্যকর মামলা এবং অন্য কোনো চাঞ্চল্যকর মামলার জন্যই যেন শুধু না হয়, এইটা যেন একটা প্রক্রিয়া হয়ে যায়। এই মামলার বিচারের সাথে সাথে অন্যান্য মামলাও যদি আপনি বিচার না করেন সমান তালে, তাহলে তো ডিসক্রিমিনেশন, আমাদের সংবিধানের ডিসক্রিমিনেশন যে ক্লজটা ছিল আর্টিকেল 27, এটারও তো ভায়োলেশন। এর আগে 2020 সালে মংলায় 7 বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগ গঠনের 7 কার্যদিবসের মধ্যে রায় ঘোষিত হয়। ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দিয়ে ডেকে ধর্ষণ ও নির্যাতন করে প্রতিবেশী 53 বছরের আব্দুল মান্নান সর্দার। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ দেখালেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। শনিবার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। লং মার্চ করে তারা সচিবালয়ে ঢোকারও চেষ্টা চালান। পুলিশ বাধা দিলে বিশৃঙ্খলা না করে সরে যান আন্দোলনকারীরা। জানান দাবি আদায় না হলে নেওয়া হবে কঠোর কর্মসূচি।
আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরেও এখনও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। এর প্রতিবাদে গত বুধবার থেকে নগর ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। শনিবার তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে জড়ো হন তারা। সেখান থেকে মিছিল নিয়ে 0 পয়েন্ট প্রেস ক্লাব হয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা চালান আন্দোলনকারীরা। তবে পুলিশ বাধা দিলে বিশৃঙ্খলা ছাড়াই সেখান থেকে সরে যান তারা। আন্দোলনকারীদের অভিযোগ, গত 5 আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় রয়েছে নগরবাসী। আপনারা জানেন যে ঢাকার কি বেহাল দশা, ধুলাবালি, মাটি, বিভিন্ন বাজে অবস্থা, নোংরা, অল্প বৃষ্টিতে ঢাকা শহর ডুবে যাচ্ছে। এই ভয়ানক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা মনে করি জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অতি দ্রুত তার পদে বহাল রাখার জন্য যত সম্ভব জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটা তাকে বুঝাই দেওয়া হোক। ইলেকশন কমিশন থেকে গেজেট দেওয়ার পরেও তারপরেও কেন তাকে শপথ করানো হচ্ছে না, এটা আসলে একটা অমিডিয়াস মেসেজ টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। তারা জানান এই কর্মসূচি চলমান থাকবে। রোববার সকাল 10টা থেকে আবারও নগর ভবনের সামনে অবস্থান নেবেন তারা। আজকের ভিতরে শপথ অনুষ্ঠান না করতে তাহলে আমরা নিয়ম থানা বিএনপি 18 নম্বর বিএনপি সকল দক্ষিণের দুর্বার আন্দোলন করে তুলব। প্রত্যেকটা কর্মসূচি আমরা সফল করব ইনশাল্লাহ। 2020 সালের ভোটের ফলাফল অবৈধ ঘোষণা করে চলতি বছরের 27 মার্চ রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে ইশরাক হোসেনকে ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। ক্ষুদ্র ঋণের জন্য ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের কথা ভাবছে সরকার, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এমআরএ ভবন উদ্বোধন করে একথা জানান তিনি। বলেন, এই ব্যাংকের কার্যক্রম প্রচলিত ব্যাংকের মতো হবে না। প্রকৃত ব্যাংকিং হয় ক্ষুদ্র ঋণের মাধ্যমেই। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির স্বতন্ত্র ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে ভবনের নামফলকে উদ্বোধক হিসেবে কারো নাম ছিল না। অনুষ্ঠানে অর্থনীতিতে ক্ষুদ্র ঋণের ভূমিকার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আগামী দিনের ব্যাংকিংয়ের ভিত্তি হবে ক্ষুদ্র ঋণ। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করেন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক সেদিক দিকে আমরা নজর দিই না। প্রধান উপদেষ্টা বলেন, প্রচলিত ব্যাংকিং ধারণার বাইরে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর মাধ্যমে নতুন ব্যাংকের লাইসেন্স দেবে সরকার। এখন নতুন চিন্তা করতে হবে এখানে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন। এটা এখন এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। এটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। ডক্টর ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের মতোই এই ব্যাংকগুলোর মালিকানায় থাকবেন ঋণ গ্রহীতারা। তিনি আশা করেন, বিনিয়োগের প্রয়োজনীয় টাকা নিশ্চিত করা গেলে তরুণরা আর চাকরির পেছনে ছুটবে না। এরকম হাজারে হাজারে তরুণ এখন সে কাজে আছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। আগামীকাল থেকে বিজয় সরণি হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলার স্বার্থে রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ
প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। পুশিন নয়, বাংলাদেশি নাগরিকদের সঠিক নিয়মে পাঠানোর অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে সুন্দরবনের বয়েসিং চ্যানেলে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন করেন তিনি। বলেন, কূটনীতিকভাবে পুশিনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। নাইমাল চিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যা বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের অভিন্ন বন হিসেবে সীমান্তের দীর্ঘ এই এলাকা দখল করে আছে। সুন্দরবনের গহীন অরণ্যের দুর্গম এই জলসীমান্তের সার্বিক সুরক্ষা তাই অত্যন্ত চ্যালেঞ্জিং। গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার প্রতিরোধ সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে বয়েসিং চ্যানেলে নির্মাণ করা হলো ভাসমান বিওপি, যার উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে পুশিন রুখতে সীমান্ত এলাকার স্থানীয়দের সহযোগিতা চান বিজিবি প্রধান। প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি, দেখছেন প্রতিনিয়তই। সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিন হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি। পুলিশ এবং আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনেই ভারতে পাঠানো হবে। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটার একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিং করি না। অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবো কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো। যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না। পুশিন ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 4 শতাধিক ব্যক্তিকে পুশিন করা হয়েছে। সমস্যা সমাধানে ভারতের সঙ্গে আলোচনা হবে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশ্বের দীর্ঘতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বাংলাদেশ ভারত সীমান্তের নিরাপত্তা নিশ্চিদ্র করার জন্য বিজিবিতে যুক্ত হলো ভাসমান এই বিওপি, যার মধ্য দিয়ে অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সহ সব ধরনের অপরাধ এবং অপরাধীদের দমাতে আরও এক ধাপ এগিয়ে গেল সীমান্তের এই অতন্দ্র প্রহরীরা। বয়েসিং চ্যানেল থেকে নাইম আলচিকো, নিউজ 24, সুন্দরবন। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথে থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। এনবিআর বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে চলমান কলম বিরতি কর্মসূচি আরও একদিন বাড়ানো হয়েছে। দাবি আদায় রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কলম বিরতি পালনের পরে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয় কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত 6 ঘন্টা কলম বিরতি চলবে। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।